WBCS ক্যাডার, অবভিয়াসলি ইটস এ ড্রিম জব, কিন্তু এই ড্রিমকে রিয়ালিটিতে রূপ দিতে গেলে আমাদের যে কটা হার্ডল পার করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অনেকেরই ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা ভীতি থাকে যে আমি পারি না, আমার দ্বারা হচ্ছে না, বুঝতে পারছি না। তো খুবই সোজা এই ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা অ্যাটেনশন দিয়ে একটু চর্চা করি বা স্টাডি করি, এটা ভীষণ সহজ হয়ে উঠবে এবং এখানে আমরা ভালো স্কোর করতে পারবো। তো যারা WBCS অ্যাসপিরেন্টস আছো তাদের সেরা এবং সঠিক এবং সিস্টেমেটিক প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন সালের WBCS প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপার থেকে যে কোয়েশ্চেনগুলো এসছে সেখান থেকে ইংলিশ কোয়েশ্চেনগুলো তুলে এনে আজকের ক্লাসটা সাজিয়েছি। তাহলে চলো দেখা যাক আমাদের ক্লাসটা আজকে কেমন হয়। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ। তোমাদের সাথে আমি রামকৃষ্ণ দেব। আমরা এখন সরাসরি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাব। নাম্বার 1 কি বলছে দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ চাইল্ড। তো চাইল্ড বা সাইডে বলে থাকি, তার পাশে আরও কয়েকটা শব্দ লিখে দিয়েছে। ক্রিটিসাইজ, কল্ড, চেস্টাইজ, সবকটার মানে হচ্ছে সমালোচনা করা বা কাকে ভীষণ বকাঝকা করা। তো চাইল্ড মানেও তাই। তো এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কোনটা হবে? প্রেজ, অপশন সি, মানে কি প্রশংসা করা, প্রশংসা করা। কল্ড মানে বকাঝকা করা, চেস্টাইজ মানেও নিন্দা করা বা ভীষণ বকাঝকা করা, সমালোচনা করা। অ্যারেঞ্জ শব্দের মানে হচ্ছে কাউকে অভিযুক্ত করা। তাহলে নাম্বার 1 অ্যান্সার হবে অপশন সি। চাইল্ড শব্দটির অ্যান্টোনিম হচ্ছে প্রেইজ বা প্রশংসা করা। নেক্সট নাম্বার 2, পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট সিমিলার টু আদার্স। এমন এখানে 4টে শব্দ দেয়া আছে যার মধ্যে 3টে একই ধরনের, 3টের মধ্যে সিমিলার কোয়ালিটিস রয়েছে, কিন্তু তার মধ্যে একটা আছে সবার থেকে আলাদা। তোমরা হয়তো অপশন দেখে বুঝতে পারছো। ফার্স্ট অপশন পন্ড, ওয়াটার বডি, লেক। ফাইনাল অপশনটা একটু খেয়াল করো, স্ট্রিম। স্ট্রিম মানে কি? স্ট্রিম মানে ছোট্ট নদী বা নদীও বলতে পারি আমরা। নদীতে স্রোত আছে, কিন্তু খেয়াল করো পন্ড মানে পুকুর, স্রোত নেই। ওয়াটার বডি জলাশয়, স্ট্যাগন্যান্ট। ওয়াটার বডি অবশ্যই স্ট্যাগন্যান্ট হয়, মানে স্থির জলাশয় আর কি। আচ্ছা, লেক হ্রদ। তাহলে অপশন এ বি সিতে পন্ড, ওয়াটার বডি, লেক আছে। এই 3টের মধ্যে কিন্তু কোনো স্রোত বা কারেন্ট দেখা যায় না, কিন্তু স্ট্রিমে কিন্তু কারেন্ট থাকে বা স্রোত থাকে, যেমন গঙ্গা নদী, ব্রহ্মপুত্র, এইসব। তাহলে এই সবার মধ্যে আলাদা হচ্ছে অপশন ডি, স্ট্রিম। এর স্রোত আছে, প্রথম 3টে অপশনের মধ্যে কারো স্রোত নেই, এই জন্য স্ট্রিম এখানে সবার থেকে আলাদা। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। নাম্বার 2 অপশন ডি। নাম্বার 3, চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। একটা সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে একটা পার্টিকুলার ওয়ার্ডকে ইটালিসাইজড করে দেওয়া হয়েছে তোমাদের যাতে সহজে চোখে পড়ে। তো দেখো সেন্টেন্সটা একটু, ইন আর্লিয়ার টাইমস রিবেলস ওয়ার এক্সিকিউটেড ফর কিলিং। এই যে ওয়ার্ডটা, এটা ইটালিসাইজড করা হয়েছে, কিলিং দ্য কিং। ভেরি ইজি একটা কোয়েশ্চেন। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় 2023 সালের আমার মতে সবচেয়ে সহজ কোয়েশ্চেন হচ্ছে এটা। কি? রাজা হত্যা করা বা রাজাকে হত্যা করা, কোনটা হবে? ঠিকই ধরেছ, অপশন বি, রেজিসাইড। রেজিসাইড মানে হচ্ছে রাজাকে হত্যা করা। তাহলে কিলিং দ্য কিং, এটাকে আমরা রেজিসাইড নামক এই শব্দটা দিয়ে প্রকাশ করতে পারি। আজ বাকি মানেগুলো তাহলে একটু দেখে নেই। কে বলতে পারি এই বাকি 3টে অপশন থেকে পরবর্তী 2025 সালের পরীক্ষায় একটা আসবে না? আসতেই পারে। তাহলে হোমিসাইড, নরহত্যা, মানুষকে মারা। প্যারিসাইড, প্যারিসাইড হচ্ছে যে বা যিনি তার প্যারেন্টস, স্পাউসকে হত্যা করেন নিজে, সেটাকে আমরা বলি প্যারিসাইড। আচ্ছা, যদি প্যাট্রিসাইড থাকতো তার মানে হতো পিতৃহত্যা, পিতাকে হত্যা করা। প্যাট্রিসাইড, ওয়ান হু কিলস হিজ ওন ব্রাদার, যে ব্যক্তি নিজের ভাইকে হত্যা করে সেটাকে আমরা বলে থাকি প্যাট্রিসাইড। তাহলে নাম্বার 3 অপশন বি। নাম্বার 4, এখানে আমাদের নারেশন চেঞ্জ আছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। ইনডাইরেক্ট স্পিচে অলরেডি দেয়া আছে কোশ্চেনটা, আমাদেরকে ডাইরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে। তো নারেশন চেঞ্জের ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি আছে? আস্কড। এটা হচ্ছে
রিপোর্টিং ভার্ব, আমি সংক্ষেপে আরভি লিখলাম, তোমরা বুঝে নিও। তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অটোমেটিক্যালি রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে যাচ্ছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, ডাবল ইনভার্ট কমার মধ্যে যখন থাকবে তখন। তো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয়েছে, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে এসেছে। এইবার সেটাকে ডাইরেক্টে নিয়ে যাব কি করে? অপশন এ থেকে ডি প্রত্যেকটা ক্ষেত্রে এই অংশটা ঠিক আছে, আই আস্কড হিম, ঠিক আছে। তাহলে রিপোর্টেড স্পিচ যখন এখানে সিম্পল পাস্টে আছে, তাহলে যখন ইনভার্টেড কমার মধ্যে আমরা সেটাকে নিয়ে যাব বা ডাইরেক্ট স্পিচে নিয়ে যাব, সেটাকে সিম্পল প্রেজেন্টে নিয়ে যেতে হবে। কেন সেটা? কারণ ডাইরেক্টে যদি সিম্পল প্রেজেন্টে থাকে তবেই গিয়ে ইনডাইরেক্ট স্পিচে সেটা সিম্পল পাস্টে যায়। এখানে তো ইনডাইরেক্টে সিম্পল পাস্ট অলরেডি আছে, তাই ডাইরেক্ট স্পিচে সেটা সিম্পল প্রেজেন্ট হবে। কি করে হবে? I asked him, why are you not in class? অপশন ডি, নাম্বার 4 অপশন ডি। তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এবার তোমরা ভাববে যে অপশন বি কেন হলো না, অপশন সি কেন হলো না? দুটো তো একই রকম আছে, দেখে তো একই রকম মনে হচ্ছে। কেন হলো না দেখো, যখনই আমরা WH ওয়ার্ড লিখব, যদি কোয়েশ্চেন তৈরি করতে হয় সেই WH ওয়ার্ডের পর একটা অক্সিলারি ভার্ব আমরা অবশ্যই দেব। এই ক্ষেত্রে কি সেটা আছে? এখানে WH ওয়ার্ড লিখেছি, তারপর একটা প্রোনাউন বসেছি। অপশন সিতেও WH ওয়ার্ড লিখেছি, একটা প্রোনাউন বসেছি। অপশন এর ক্ষেত্রেও তাই, WH ওয়ার্ড লিখেছি একটা, তারপর প্রোনাউন বসেছি। শুধুমাত্র অপশন ডিতেই WH ওয়ার্ডের পর আমরা অক্সিলারি ভার্ব বা বিভার্ব বসিয়েছি, তাই এটা কারেক্ট। সুতরাং এটা মনে রাখবে, যখন আমরা কোনো কোয়েশ্চেন ফর্ম করি, বিশেষ করে WH ওয়ার্ড দিয়ে, সেই WH ওয়ার্ডের পর অবশ্যই একটা অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব অথবা ডু ভার্ব অথবা মোডাল অক্সিলারি রাখতে হবে, রাখতেই হবে। নো কোনো রকম এখানে কোনো এক্সেপশন নেই। তাহলে নাম্বার 4 অপশন ডি। নাম্বার 5 বলছে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন বোথ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দুটো সেন্টেন্স দিয়েছে এখানে, দুটো সেন্টেন্সের মধ্যে দুটো ওয়ার্ড ইটালিসাইজড করে দেওয়া হয়েছে। প্রথম সেন্টেন্সে কি আছে? কন্ট্রোল। দ্বিতীয় সেন্টেন্সে কি আছে? হ্যাভ। দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড। পুলিশ চেষ্টা করছে জনতাকে দমন করার। বাংলাদেশে সেটা করতে পারেনি, পুলিশ সেনা করতে পারেনি, যা হওয়ার তাই হয়েছে, কন্ট্রোল করতে পারেনি। আছে এরপর কি আছে? জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। জাঙ্ক ফুড যেটা আমরা রাস্তার থেকে খেয়ে থাকি, রাস্তার পাশে যে সবগুলো থাকে ওগুলো থেকে খেয়ে থাকি আমরা, ভীষণ বাচ্চা খাবার, এগুলো আমাদের শিরা ধমনীতে ফ্যাট বাড়িয়ে দেয়, ট্রাইগ্লিসাইড বাড়িয়ে দেয়, যাকে সেটা আলাদা বিষয়। তো এই ক্ষেত্রে এই দুটো ইটালিসাইজড ওয়ার্ডকে কিভাবে আমরা বর্ণনা করতে পারি, কোন শব্দ দিয়ে এই দুটো ইটালিসাইজড ওয়ার্ডকে বর্ণনা করতে পারি, বা এই দুটো ইটালিসাইজড ওয়ার্ডের মানে এই চারটে অপশন থেকে কোনটা হবে, কোন শব্দটা এই দুটো ইটালিসাইজড ওয়ার্ডের মানে হতে পারে? চেক মানে পরীক্ষা করে দেখা, হলো না। কন্ট্রোল দমন করা, হ্যাভ মানে থাকা, আচ্ছা। ব্লেম দোষারোপ করা, এটাও হলো না। কন্টেনের দুটো মানে হয়, একটা হচ্ছে ধারণ করা আর একটা হচ্ছে দমন করা, শান্ত করে দেওয়া, ক্রাউডকে শান্ত করা বা দমন করা। তাহলে অ্যান্সার হবে অপশন সি। ইনকর্পোরেট শব্দের মানে হচ্ছে সমসংস্থাভুক্ত করা, কোনো একটা সংস্থার মধ্যে অন্তর্ভুক্তকরণ, এটার ইংরেজি হচ্ছে ইনকর্পোরেট। তাহলে নাম্বার 5 অপশন সি। নেক্সট আমরা নাম্বার 6-এ যাব। এবার এখানে কি বলেছে দেখো, choose the correct option to complete the sentence. I am indebted to my friends wise advice guidance. এই দুটো শব্দের একটা সমার্থক শব্দ বা সিনোনিম বা আমাদের কাছে ভোকাবুলারি টেস্ট চেয়েছে। এই চারটে অপশনের মধ্যে এমন একটা অপশন আছে যা এই টোটাল সেন্টেন্সের সঙ্গে খাপ খাবে, এই সেন্টেন্সে যেটা প্রযোজ্য হবে, সেই অপশনটা এখানে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তাহলে দেখি অপশন এতে কাউন্সিল। কাউন্সিল মানে কি? অ্যান অ্যাসেম্বলি অর বডি, একটা অ্যাসেম্বলি বা একটা বডি বা একটা গ্রুপ যেখানে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু করা হয়, কাউন্সিল, সেটা হলো না। অপশন বি সি অ্যাকচুয়ালি স্পেলিং মিস্টেক আছে, কোনো কাজের না এগুলো। তাহলে বাকি রইল কোনটা? অপশন
ডি কাউন্সেল মানে কি উপদেশ, উপদেশ বা গাইডেন্স, রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়া। তাহলে আই এম ইন্ডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ কাউন্সেল, তাহলে নাম্বার 6 অপশন ডি, আমি আমার বন্ধুর সঠিক এবং জ্ঞানমূলক উপদেশের জন্য কৃতজ্ঞ বা চিরঋণী। নাম্বার 7 দুটো সেন্টেন্স দেয়া আছে, বলছে কারেক্ট অপশন, মানে এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট আছে, তার মানে ওয়ান টাইপ অফ এরর কারেকশন ইজ দেয়ার। তাহলে দেখো, ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স, পার্সোনাল এই ওয়ার্ডটার উপর ফোকাস করো, তোমাদের সুবিধার্থে এটাকে ইটালিসাইজড করে রেখেছি। নাম্বার 2, দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি আর ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার স্যালারিজ, এখানেও পার্সোনাল। পার্সোনাল শব্দের মানে কি? পার্সোনাল শব্দের মানে হচ্ছে ব্যক্তিগত। প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স, কোনো একজন মানুষের অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ বা অনধিকার প্রবেশ করা একদমই উচিত নয়। গ্রামাটিক্যালি বা লিটারালি বা শাব্দিক দিক দিয়ে প্রথম সেন্টেন্সে কোনো ভুল কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। নাম্বার 2 দেখো, পার্সোনাল মানে যদি ব্যক্তিগত হয় তাহলে এই শব্দটা এখানে কি করছে, কেন দেবো এখানে পার্সোনাল ইন দ্যাট কোম্পানি, তার মানে কি এই কোম্পানিতে চাকরিরত ব্যক্তিরা, পার্সোনাল তার মানে এখানে বানানটা ভুল আছে, এখানে কি হলে ভালো হতো, কারেক্ট হতো পার্সোনেল। পার্সোনেল মানে এ বডি অফ এমপ্লয়িজ, একদল লোক যারা একটা কোম্পানিতে চাকরি করে বা কাজ করে, তাহলে এই পার্সোনালের এখানে কোনো কাজ নেই, এটা ভুল আছে, এখানে পার্সোনেল হলে কারেক্ট হতো। তার মানে এই সেন্টেন্স নাম্বার 2 ভুল আছে, সেন্টেন্স নাম্বার 1 কারেক্ট আছে, তাহলে অ্যান্সার কোনটা, অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট। হোপফুলি বোঝাতে পারলাম। এই পার্সোনাল এইখানে সঠিক অর্থে ব্যবহার করা হয়েছে তার, কিন্তু এইখানে পার্সোনালের কোনো ব্যবহারই নেই, এখানে কি দিতে হতো, পার্সোনেল। পার্সোনেল মানে একদল লোক যারা কোনো একটা পার্টিকুলার সংস্থায় বা অফিসে কাজ করে। তাহলে নাম্বার 7 অপশন এ। নাম্বার 8, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার। এ বি সি ডি 4টে অপশন আছে, তার মধ্যে 4টে পেয়ার দেওয়া হয়েছে, তার মধ্যে ইনকারেক্ট পেয়ারটা আমাদের খুঁজে বার করতে হবে। খেয়াল করি, আমরা একটু উল্টো দিক থেকে যাচ্ছি। ভেরিয়াস টাইপস অফ ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার বা কার্সিনোমার যিনি বা কর্কট রোগের যিনি চিকিৎসা করেন তাকে কি বলা হয়, অনকোলজিস্ট, কারেক্ট। ডিজিজেস অফ দ্য স্টমাক, পেট বা মধ্যপ্রদেশ সংক্রান্ত যে অসুস্থতা থাকে, যে রোগ থাকে, সেটাকে ট্রিটমেন্ট করেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, কারেক্ট। ব্লাড রিলেটেড ডিজিজেস, রক্ত সম্পর্কিত যে কোনো ধরনের রোগকে যিনি চিকিৎসা করেন তাকে কি বলি, হেমাটোলজিস্ট। আচ্ছা, কিডনি ডিজিজ, কিডনি বা বৃক্ক সংক্রান্ত কোনো রোগের যিনি চিকিৎসা করেন তাকে কি বলি, তাকে বলা হয় নেফ্রোলজিস্ট। এখানে কি নেফ্রোলজিস্ট আছে, নেই, তার মানে এই পেয়ারটা ভুল। নাম্বার 8 অপশন এ, যিনি কিডনির চিকিৎসা করেন, কিডনি ডিজিজের যিনি চিকিৎসা করেন তাকে আমরা বলি নেফ্রোলজিস্ট। তাহলে ইউরোলজিস্ট কাকে বলি, জেনে রাখা দরকার অবশ্যই, যিনি ইউরিটারি ব্লাডার বা টোটাল ইউরিটারি সিস্টেম নিয়ে চিকিৎসা করেন তাকে আমরা বলি ইউরোলজিস্ট। নাম্বার 8 অপশন এ। fill in the blanks with appropriate words. We need to dash this matter thoroughly. এই ক্ষেত্রে বলবো সেন্টেন্সটাকে বারবার পড়তে হবে। কোনো বিষয় এই ধরনের জিনিস ভালো করে পারতে গেলে বা সঠিক উত্তর দিতে গেলে প্রচুর প্র্যাকটিসের দরকার, কেননা তোমাকে এই সেন্টেন্সটা বারবার পড়ে সেই সেন্টেন্সের পালসটা ধরতে হবে, এই সেন্টেন্সটা কি বলতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছি, এটা শুধুমাত্র এক্সেসিভ রিডিং আর স্টাডির থেকেই আসা সম্ভব। এখানে কি হবে, উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার, লুক ইনটু মানে তদন্ত করে দেখা, মোর থরলি, তাহলে উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার মোর থরলি, অপশন এ হচ্ছে অ্যান্সার। নাম্বার 9 অপশন এ। নাম্বার 10, আইডেন্টিফাই দ্য মুড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। মুড আমরা ছোটবেলায় পড়েছিলাম, অনেকদিন পরে এর উপর একটা কোশ্চেন দেখলাম, খুবই ইন্টারেস্টিং একটা টপিক, আশা করি আমাদের কোনো একটা ক্লাসে তোমাদের সাথে এই জিনিসটা নিয়ে চর্চা করব নেক্সট। তো আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, যদি আমি পারতাম নিশ্চিতভাবেই সেখানে যেতাম। কি মুড,
তো প্রথমে জেনে রাখা দরকার, একটু মুড নিয়ে একটু এলিমেন্টারি একটা ডিসকাশন করেই ফেলি। মুডকে আমরা 5 ভাগে ভাগ করতে দেখি। মুড মানে এমনিতে কি? মেজাজ। এখানে সাব মুড দিয়ে কি বোঝানো হয়? ভার্বের মেজাজ। মুড কাকে নির্দেশ করে? ভার্বকে নির্দেশ করে। মুডকে আমরা 5 ভাগে ভাগ করি। এখানে 4টে আছে। প্রথমে সাবজাংটিভ মুড, ইন্টারোগেটিভ মুড, ইম্পারেটিভ মুড, আরেকটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড, আরেকটা হচ্ছে কন্ডিশনাল। তো এই হচ্ছে 5 ধরনের মুড এখানে। তো দেখো অ্যান্সারটা হবে সাবজাংটিভ মুড। প্রথমে অ্যান্সারটা বলে নিলাম, এবার এক্সপ্লেন করছি। তো সাবজাংটিভ মুড কেন হয়েছে দেখো, যখন আমরা কোনো অনুমান নির্ভর দৃশ্যকল্প বর্ণনা করব, মানে অনুমান নির্ভর প্লাস কাল্পনিক দৃশ্য বর্ণনা করব, তখন এই ভার্বটাকে আমরা বলবো যে এটা সাবজেক্টিভ মুডে রয়েছে। 2 নাম্বার, যখন আমরা আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলো বোঝাবো বা চাহিদা বোঝাবো ভার্ব দিয়ে, তখনও সেটা ভার্বটা সাবজাংটিভ মুডেই থাকে। তাহলে এখানে দেখো, আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, আমি যদি পারতাম তাহলে কিন্তু অবশ্যই যেতাম। অনুমান করে বলেছি, আমি পারিনি হয়তো, কিন্তু আমি বলে দিয়েছি আমি পারলে কিন্তু অবশ্যই যেতাম, কল্পনা করে বলেছি এটা। আবার কেউ তো বলবে যে এটা আমার ইচ্ছা ছিল আর কি, যে যদি আমি পারতাম তাহলে আমি যেতাম। তাহলে দুটো দিকেই আমরা এটা এভাবে এক্সপ্লেন করতে পারি। তাই এখানে অ্যান্সার হচ্ছে সাবজাংটিভ মুড। টোটাল মুড নিয়ে আমরা একটা ক্লাস করে করব। তাহলে নাম্বার 10 হচ্ছে অপশন সি। নাম্বার 11, অফ হুইচ অফ দ্য ফ্রেজেস বিলো ইজ দ্য টার্ম ব্লগ অ্যান্ড এভ্রিভিয়েশন। যারা টেকনোলজি সেভি, যারা কম্পিউটার নিয়ে বেশি চর্চা করে, তারা অলরেডি অ্যান্সারটা বুঝে ফেলেছো। আমি শুধু অ্যান্সারটা বলবো। এখানে ব্লগ, এখানে 4টে অপশন আছে। এই 4টে অপশনের যে কোনো একটার শর্ট ফর্ম হচ্ছে ব্লগ। কার শর্ট ফর্ম? এ ওয়েব ব্লগ, এটার শর্ট ফর্ম হচ্ছে ব্লগ। নাম্বার 11 অপশন এ। তারপর সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস বোথ দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্সেস গিভেন বিলো। দুটো সেন্টেন্স দেওয়া আছে, দুটো সেন্টেন্সের দুটো ওয়ার্ড ইটালিসাইজড করা আছে। তো এই দুটো ইটালিসাইজড ওয়ার্ডের একটা সিনোনিম আমাদেরকে খুঁজে বার করতে হবে। The management did not find him suitable for the job. Number 1 sentence. He was not able to arrange all his belongings into one suitcase. তার মানে প্রথম সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট তাকে এই কাজের জন্য মানে ফিট মনে করছে না, 1 নাম্বার। নাম্বার 2, এই একটা সুটকেসের মধ্যে তার সমস্ত দরকারি জিনিসপত্র, জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং সে ফিট করাতে পারছে না, ঢোকাতে পারছে না, রাখতে পারছে না। তাহলে দুটো ক্ষেত্রেই আমরা এই শব্দটা খুঁজে পাচ্ছি, এই শব্দের সেন্সটা আমাদের মাথায় আসছে। তাহলে নাম্বার 12 হবে অপশন সি, ফিট। সুইটেবল আর এবল এর সমার্থক শব্দ বা ভোকাবুলারি টেস্ট যদি ধরি, ফিট হতে পারে। তাহলে নাম্বার 12 হচ্ছে অপশন সি। নাম্বার 13 কি বলেছে? এটা ইডিয়ম একটা। ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশনস, মানে কোনো কিছু করার আগে ভেবে চিন্তে নাও। ভেরি ইজি, লুক বিফোর ইউ লিভ। এ নিয়ে আর বেশি কিছু এক্সপ্লেনেশনের কিছু নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে। নাম্বার 13 হচ্ছে অপশন সি। নাম্বার 14 আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেটা করতে হবে। হি হ্যাজ, ভালো করে খেয়াল করবে, সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ আছে, তার মানে ধরে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাচ্ছে। হি হ্যাজ, আচ্ছা, তার মানে পারফেক্ট টেন্সে যখন যাবে তখন ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে এখানে কোন অপশানে ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে? এই যে অপশন সি হবে এটা। হি হ্যাজ নট বিন মেটিকুলাস ইন যেহেতু দিয়েছে, তাই ওভারসির সাথে একটা আইএনজি এখানে দিতেই হতো, খেয়াল করো। আর কোনো অপশানে কিন্তু আইএনজি নেই, তাই না? যেহেতু ইন দিয়েছে তাই ওভারসিং এখানে মাস্ট। আর তোমরা প্রশ্ন করবে, যদি ইন না দিয়ে টু দিত, টু হলে ওভারসি হতো, কিন্তু মেটিকুলাসের পর এখানে আমাকে ইনই পুট করতে হবে, তাই এখানে ইনই দেওয়া হয়েছে। কোশ্চেন পেপারেও ইনই আছে। তাহলে মেটিকুলাস ইন ওভারসিং, ইন থাকাতে কিন্তু ওভারসিং হয়েছে, এটা মাথায় রাখবে। টু থাকলে কখনোই তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বের সাথে আইএনজি বসে না, কারণ টু এর পর সব সময় প্রিন্সিপাল ভার্বের
মূল রূপটাই বসে। আচ্ছা, হি হ্যাজ নট বিন মেটিকুলাস ইন ওভারসিং দ্য প্রজেক্ট। তারপর গিভিং, এখানে হবে গিভিং রাইজ টু মেনি ইররেগুলারিটিস, তাহলে মেনি হবে, এটা নাউন তো, সুতরাং তার পূর্বে আমি এমন একটা অ্যাডজেক্টিভ বসাবো যেটাও ওই প্লুরাল নাউনকেই ঠিকঠাক নির্দেশ করবে, তাহলে মেনি ইররেগুলারিটিস হবে। এটা গিভিং রাইজ টু, গিভ রাইজ টু একটা ইডিয়ম, জন্ম দেওয়া বা উৎপত্তি করা বা তৈরি করা, গিভ রাইজ টু, তো এখানে হচ্ছে এটা গিভিং রাইজ টু। যদি এটাকে আমরা ভেঙে দিতাম তাহলে কি হতো, দ্যাট গিভস হয়ে যেত। তো দ্যাট আর গিভস আমরা এখানে বসাইনি, না বসিয়ে সেটা শর্ট ফর্ম কি করেছি, গিভিং। বুঝতে পারলাম? এখানে গিভিং এর পরিবর্তে আমরা যদি অপশনে দ্যাট গিভস থাকতো সেটাও দেওয়া যেতে পারতো, যেহেতু দ্যাট গিভসটা এখানে নেই সুতরাং আমরা এখানে গিভিং ই বসাবো। তাহলে নাম্বার 14 অপশন সি। নাম্বার 15, choose the word that can correctly replace both italicized words in the following sentences। আবার দুটো সেন্টেন্স দেয়া আছে, দুটো সেন্টেন্সে দুটো ওয়ার্ড ইটালিসাইজড করা হয়েছে, তাদের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। তাহলে এটা কি আছে, এক্সিউবারেন্ট, আচ্ছা, তারপর ফেস্টিভ মুড, দুটো দিয়েই মানে হয় প্রাণোচ্ছল, আনন্দময়, আনন্দমুখরিত, তাহলে এর সমার্থক শব্দ হবে ইবিউলিয়েন্ট। এক্সিউবারেন্ট, ফেস্টিভ এর সমার্থক শব্দ হবে ইবিউলিয়েন্ট, মানে কি সদা হাস্যোজ্জ্বল, উচ্ছ্বাসে পরিপূর্ণ, প্রাণোচ্ছল, আনন্দমুখরিত, আনন্দপূর্ণ, অনেক মানে হয়, করা যেতে পারে, এখানে দিয়েও দিয়েছে দেখো। আচ্ছা, তাহলে নাম্বার 15 হচ্ছে অপশন ডি। আমরা বাকি মানেগুলো একটু জেনে নেই। এক্সাইটেবল, যাকে সহজে উত্তেজিত করা যায় তাকে আমরা বলি এক্সাইটেবল। এক্সরবিটেন্ট মানে হচ্ছে অত্যধিক, সীমার থেকে ছাড়িয়ে যাওয়া যাচ্ছে, অত্যধিক। আচ্ছা, এক্সাইটিং দারুণ, চিত্তাকর্ষক বা মজাদার। তাহলে মানেগুলো জেনে নিলাম। নাম্বার 15 অপশন ডি, মানেগুলো আমাদের জেনে নেওয়া ভীষণ প্রয়োজন, বলা তো যায় না, পরীক্ষায় চলে আসতে পারে। নেরেশন চেঞ্জ আছে, দেখো যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা ইনডাইরেক্ট স্পিচে আছে, এটা হচ্ছে অ্যাডভান্স স্টেজে ওরা নারেশনটা করে দিয়েছে এখানে। মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। পুরনো সিলেবাস যখন ছিল 2006 পর্যন্ত তো ছিল সেটা, তার আগে যখন আমরা নারেশন চেঞ্জ করতাম, বিশেষ করে যখন প্যাসেজ নারেশন থাকতো, দুটো তিনটে সেন্টেন্স বা চারটে সেন্টেন্স নিয়ে একটা প্যাসেজ মতো তৈরি করা হতো, সেটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যেতে হতো। এই সময় আমরা এই অ্যাডভান্স স্টেজে অ্যান্সারগুলো করতাম। দেখে ভালো লাগছে, অনেক পুরনো জিনিস ফিরিয়ে আনা হয়েছে এই কোয়েশ্চেন পেপারে, স্টুডেন্টদের কাছেও এটা বেশ আকর্ষণীয় মনে হবে। তো দেখো, মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ, আমরা এটাকে ডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। এবার দেখো এক্সপ্রেস, এটা খেয়াল করো সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, যে বুদ্ধিমান বা যে বুদ্ধিমতী সে কিন্তু এই পাস্ট টেন্স দেখেই অ্যান্সারটা করে ফেলে দেবে এখানে। কেন, মাই ডটার সেইড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, এটা হবে এখানে অ্যান্সার। কেন, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, এখানেও রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। তাই পরক্ষণে হয়তো তোমরা বলবে যে স্যার আপনি এটাও তো পাস্ট টেন্সে আছে, আপনি তাহলে এটাকে কেন অ্যান্সার বলছেন না? টোল্ড হচ্ছে এমন একটা ভার্ব, তার একটা বাড়তি অবজেক্ট প্রয়োজন হয়। ভার্ব নিয়ে যখন ক্লাস হবে তখন টোটাল একদম আরো এক্সপ্লেইন করে ক্লিয়ার করব। তো টোল্ড হচ্ছে এমন একটা ভার্ব যার একটা বাড়তি অবজেক্ট, এখানে বাড়তি অবজেক্ট আগে প্রয়োজন হয়। যেমন এখানে যদি মি থাকতো, মাই ডটার টোল্ড মি, তাহলে এটা কারেক্ট হতো, কিন্তু এখানে তো মি নেই, সুতরাং আমরা অপশন বিতেই যাব, সেইদের বাড়তি কোনো অবজেক্টের প্রয়োজন নেই। তাহলে নাম্বার 16 অ্যান্সার হচ্ছে অপশন বি। নাম্বার 17 সেফোলজিস্ট, এই যে ভোটের পর বসে পড়েন যারা রিপাবলিক টিভিতে, এবিপি আনন্দে, নিউজ 18-এ, কে কত ভোট পাবে, মুসলিম ভোট কোথায় যাবে, 30% ভোট যে পাবে তারই কেল্লা ফতেন, এই যে হিসাবগুলো যারা দেন ওখানে বসে, বুথ ফেরত সমীক্ষা, এক্সিট পোল, যারা এই নিয়ে চর্চা করেন, যারা ইলেকশন ট্রেন্ড নিয়ে চর্চা করেন, যারা এই বিষয়ে স্পেশালিটি যাদের রয়েছে তাদেরকে আমরা বলি সেফোলজিস্ট। অ্যান্সার হবে অপশন এ, সামওয়ান হু স্পেশালাইজেস ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্নস ইন ইলেকশনস। ওয়েস্ট বেঙ্গলের ভোটিং প্যাটার্ন, ইন্ডিয়ার যে ভোটিং প্যাটার্ন আছে সেটা নিয়ে যারা চর্চা করেন তাদেরকে আমরা বলি সেফোলজিস্ট। নাম্বার 17 অপশন এ। নাম্বার 18, আচ্ছা এখানে একটা
শূন্যস্থান আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবো। আচ্ছা, শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড পর এখানে ইন বসায়, সবাই আমাদেরও তাই করতে হবে। শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ, টেক আপ মানে কোনো সাবজেক্ট নেওয়া, কোনো কিছু বাছাই করে নেওয়া, টেক আপ। শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড টু অপ্ট ফর। যখন আমরা প্রিপোজিশন নিয়ে একটা এলিমেন্টারি নলেজ নিয়ে নেব বা প্রিপোজিশন সম্পর্কে জানতে শিখব বা প্রিপোজিশন কে কোথায় বসতে পারে নিয়মগুলো জেনে নেব, তখন আমরা ফ্লোতেই অ্যান্সারটা দিতে পারবো, তখন আমাদের আর বেঁধে যাবে না, ভুলও হবে না। যেভাবে করে ফেললাম আর কি, শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড টু অপ্ট ফর জার্মান। এই যে টু, তারপর প্রিন্সিপাল ভার্বের মেইন ফর্ম এমএফ লিখে দিলাম, মিউচুয়াল ফান্ড নয়, মেইন ফর্ম অপ্টের। তাহলে নাম্বার 18 অ্যান্সার হচ্ছে অপশান এ। নাম্বার 19 এবার দেখব, ইট ইজ, এটাও একটা শূন্যস্থান পূরণ। ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স এ টিচ ইন টাইম সেভস 9, একটা প্রভাব, একটা প্রবচন, প্রবাদ বাক্য। মানে কি? সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। তার মানে এখানে বোঝাতে চাইছে টাইমলি অ্যাকশন, যখন যে কাজ করা উচিত তখন সেই কাজ অবশ্যই করা হয়। যদি সেটা হতো, সবচেয়ে ভালো একটা এক্সাম্পল আমরা ছোটবেলা শুনতাম ঠাকুমাদের কাছ থেকে, যে রাবণ নাকি বলতো স্বর্গের সিঁড়ি বানাবে, শুধু বানাবে বানাবে করতে করতেই রাবণের ইহলীলা মানে একদম সাঙ্গ হয়ে গেছিল, বানাতে আর পারেনি। তো বলার সাথে সাথে সে যদি বানিয়ে নিতে পারতো তাহলে হয়তো সৃষ্টি অন্যরকমই হতো। যাকে, তো এই ইডিয়ম দিয়ে কি বোঝাচ্ছে? টাইমলি অ্যাকশন। তাহলে মানে এটার মানেটা কি? এটার ইডিয়ম না, সরি, এই প্রভাবটার স্টিচ ইন টাইম সেভস 9 মানে হচ্ছে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। নাম্বার 19 অপশন বি। নাম্বার 20, এটাও শূন্যস্থান, একটা স্পেলিং, এখানে সঠিক স্পেলিং খুঁজে আমাদেরকে এখানে পুট করতে হবে। সেটা ওয়ান শুড পার্সু, পার্সু হবে সেটা নিশ্চিত। এবার বানান সঠিক কোনটা? ওয়ান শুড পার্সু ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস, পড়াশোনা করা উচিত সাংঘাতিক সিরিয়াসনেস নিয়ে। পার্সু, এটা হচ্ছে রাইট স্পেলিং, PURSUE। পার্সু মানে ধাওয়া করাও হয়, আবার ভালো করে কোনো কিছুতে লেগে থাকাও হয়, পার্সু। নাম্বার 20 অপশন ডি। নাম্বার 21 সিনোনিম চাইছে অ্যাডজাঙ্ক্ট, বাড়তি। অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে বাড়তি, তাহলে কি হবে অ্যান্সার? অ্যাডিশনাল, অপশন বি। নাম্বার 21 অপশন বি। অ্যাডমনিশ মানে কি? উপদেশ দেওয়া। অ্যামরফাস মানে কি? নিরাকার, যার কোনো আকার নেই। আমরা সনাতনীরা দু রকমভাবে আরাধনা করে থাকি, একটা হচ্ছে সাকার ভাবে আর একটা হচ্ছে নিরাকার ভাবে। সেই অ্যামরফাস হচ্ছে নিরাকার। অ্যাডমনিশ উপদেশ দেওয়া। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট বা আবছা, যা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। তাহলে নাম্বার 21 হচ্ছে অপশন বি। 22 হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অক্সিলারি ভার্ব। খুবই সোজা কোশ্চেন, 4টে ভার্ব আছে এখানে অপশন এ বি সি ডিতে, তার মধ্যে আমাদেরকে অক্সিলারি ভার্ব খুঁজে বার করতে হবে। একটু দেখে নিই। লুক প্রিন্সিপাল ভার্ব, তার মানে হলো নাম। আচ্ছা, টেক, এটাও প্রিন্সিপাল ভার্ব, হলো নাম। ডু, ডু তো ডু ভার্ব অবশ্যই, আবার প্রিন্সিপাল ভার্বও হয় বিশেষ ক্ষেত্রে। তাহলে ক্যান, ক্যান হচ্ছে মডাল অক্সিলারির একটা এক্সাম্পল। 9টা মডাল অক্সিলারি আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আরেকটা কি সিঙ্গেল পিস? মাস্ট। তো 9টা মডাল অক্সিলারির মধ্যে একটা হচ্ছে এই ক্যান, তাহলে এটা একটা মডাল অক্সিলারি বা অক্সিলারি ভার্ব। নাম্বার 22 অপশন বি। আচ্ছা, তারপর হোয়াট কাইন্ড অফ এ পার্সন ইজ এ ক্লিয়ারভয়েন্ট। যদি পরিষ্কারভাবে বলি, ভালো বাংলায় বলি, তাহলে মানে হচ্ছে অলোক দৃষ্টি সম্পন্ন। আর যদি প্রচলিত বাংলায় বলি তাহলে বলবো জ্যোতিষ, যিনি ভবিষ্যৎ দেখতে পান বা ভবিষ্যৎ দ্রষ্টা। তাহলে কি হবে? 30 নাম্বার অপশন এ। অ্যাস্ট্রোনমার, জ্যোতির্বিদ্যা নিয়ে যারা চর্চা করেন, অ্যাস্ট্রোনট মহাকাশচারী, অ্যাস্ট্রোফিজিসিস্ট, যারা জ্যোতির্বিজ্ঞানী বা ওই সোলার সিস্টেম বা জ্যোতিষ্ক, এদের সঙ্গে পদার্থবিদ্যার কি সম্পর্ক আছে এটসেট্রা, এই এভরিথিং নিয়ে, টোটাল বিষয়টা নিয়ে যারা চর্চা করেন তারা হচ্ছেন অ্যাস্ট্রোফিজিসিস্ট। আচ্ছা, তাই নাম্বার 23 হচ্ছে অপশন এ। 24 ভিকারিয়াস, এই শব্দের নিয়ারেস্ট মিনিং কি? ভিকারিয়াস সেকেন্ডারি বা ডিরাইভেটিভ? সেকেন্ডারি প্রাথমিক
হচ্ছে এলিমেন্টারি, সেকেন্ডারি হচ্ছে গৌণ আর কি, প্রাথমিকটা বাদ দিয়ে সেকেন্ডারি হবে গৌণ বা পরোক্ষ। তাহলে ভিকারিয়াস শব্দের সমার্থক শব্দ হচ্ছে ইনডাইরেক্ট। আচ্ছা, ভিচুপারেটিভ মানে কি? অশ্লীল। সাপোর্টিভ, তিনি সবসময় পাশে থাকেন, সাপোর্ট করেন, সমর্থন করেন। আইসোলেটেড মানে একদম যাকে নিঃসঙ্গ অবস্থায় রেখে দেওয়া, ঠিক যেভাবে ভারতবর্ষ পাকিস্তানকে এক জায়গায় ফেলে রেখে দিয়েছে, আইসোলেটেড করে, ঠিক সেভাবে। তাহলে নাম্বার 24 হচ্ছে অপশন বি। আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন, নারেশন চেঞ্জ আছে। হি সেড আই উইল গো দেয়ার টুমরো। আবার বলছি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সুতরাং টোটালটা রিপোর্টের স্পিচটা পাস্ট টেন্সে যাবে। তাহলে কি হবে? হি সেড, টোল্ড, এই অপশনটা তো আগেই বাদ দিয়ে দিলাম, কেন? টোল্ডের একটা অবজেক্ট চাই, এখানে কোনো অবজেক্ট নেই, সুতরাং অপশন বি বাদ। আচ্ছা, গেল। রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে আছে, রিপোর্টের স্পিচও পাস্ট টেন্সে যাবে, কিন্তু অপশন এতে সেটা হয়নি। অপশন এতে আমরা ফিউচার টেন্সই দেখতে পাচ্ছি, অপশন এও বাদ। আচ্ছা, অপশন সিতেও দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্বের টেন্সের, রিপোর্টের স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হয়নি, মাত্র অপশন ডিতে চেঞ্জ হয়েছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, টোটাল রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্সে চলে গেছে, তার মানে 25 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। হি সেড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে। আর তোমরা যদি আমাদের এই ক্লাস ফলো করতে চাও বা পিডিএফ চাও, তাহলে আমাদের এই চ্যানেলের এই যে দেখো টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক, ইনস্টাতে ফলো করতে পারো। তারপরও যদি কারো কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা এই নাম্বারে অবশ্যই ফোন করতে পারো। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরেকটা নতুন কোনো টপিক নিয়ে সাক্ষাৎ হবে। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।